নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন খুব। তো ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন পার্ট কোশ্চেন আসতে পারে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, গুরুত্ব, পতন, প্রভাব ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের কাছে আজ পুঙ্খানুপুঙ্খভাবে এই ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, গুরুত্ব, প্রভাব সম্পর্কে আলোচনা করব। যাই হোক, 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভিয়েনাতে কি হয়েছিল? ভিয়েনা সম্মেলন হয়েছিল। এই সময় ভিয়েনা সম্মেলনে এই ন্যায্যাধিকার নীতির ফলে, যে ভিয়েনা সম্মেলনের যে তিনটা নীতি হয়েছিল, ন্যায্যাধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি, এই যে ন্যায্যাধিকার নীতির ফলে কি হয়েছিল না, পুরনো রাজবংশগুলো আবার পুনরায় সিংহাসনে বসতে পেরেছিল। তাই ফ্রান্সে অষ্টাদশ লুই আবার পুনরায় সিংহাসনে বসেছিল এবং তার পরবর্তী শাসক দশম চার্লস। তো এই সময় তাদের স্বৈরাচারিতার ফলে কি হয়েছিল না, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল। তো এই সময় বাইরে থেকে একটু সাউন্ড আসছে, কারণ পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, একটু মানিয়ে নেবে তোমার, ঠিক আছে। 1830 খ্রিস্টাব্দে হয়েছিল জুলাই বিপ্লব। সেই সময় জনতারা, অর্থাৎ ফ্রান্সের জনগণ কি করেছিল না, অষ্টাদশ লুইয়ের পরে যে দশম চার্লস সিংহাসনে বসেছিল তাকে সিংহাসনচ্যুত করে লুই ফিলিপকে সিংহাসনে বসেছিল। তারা ভেবেছিল যে দশম চার্লসের চেয়ে হয়তো লুই ফিলিপ প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, সাধারণ মানুষের আস্থা গ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি। এই কারণে লুই ফিলিপকে তারা সিংহাসনে বসেছিল। কিন্তু দেখা গেল কি, যে লুই ফিলিপ সিংহাসনে বসে তার 18 বছরের শাসনকালে, অর্থাৎ 1830 থেকে 1848, এই যে 18 বছর তার শাসনকালে তেমন কিছু ফ্রান্সের জনগণের পক্ষে তেমন কিছু উন্নতি বিধান করতে পারেনি। তাই ঐতিহাসিক গ্রেনভিল কি বলেছে, যে লুই ফিলিপের শাসনকালে হয়তো অর্থনৈতিক সংকট বা হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির কারণে হয়তো এই ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। যাই হোক, আজ আমরা ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। হয়তো তোমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই তো? তো তোমার খিদে কেন পেলো? হয়তো তুমি অনেকক্ষণ কিছু খাওনি, হতে পারে, বা তুমি হয়তো অনেক আগে একটু অল্প খেয়েছিলে, বা হয়তো তুমি বাড়িতে ফোন দেখছিলে, তোমার মা তোমাকে বলেছিল যে এই পড়াশোনা কর, ফোন দেখছিস, এই জন্য তো খেতে দেয়নি। তো যাই হোক, সে একটু জাস্ট মজা করলাম আর কি। যাই হোক, আজ আমরা ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করবো। কেন না, আমরা খিদে পেয়েছিল একটা, যেমন কারণ কি কি কারণে খাইনি, তেমনি ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণ রয়েছে। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো বোর্ডের দিকে। প্রথমে দেখো ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। প্রথম কারণ কিনা, সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা। অর্থাৎ লুই ফিলিপ সিংহাসনে ফ্রান্সের সিংহাসনে অধীশ্বর, সে ফ্রান্সের সিংহাসনে বসে শাসন কার্য পরিচালনা করছে। যখন সে শাসন কার্য পরিচালনা করছে তখন তার বিভিন্ন ভ্রান্ত রণকৌশল, বা তার বিভিন্ন নীতি, বা আভ্যন্তরীণ নীতি, বিদেশ নীতি, এইসবের কারণে তাকে বিভিন্ন রাজনৈতিক দল তাকে কি করছে না, বিরোধিতা করছে। যেমন দেখি আমরা কি, যে দক্ষিণপন্থী ন্যায্য অধিকার সমর্থকরা তাকে বিরোধিতা করেছিল, বামপন্থী প্রজাতান্ত্রিক দল তাকে বিরোধিতা করেছিল, সমাজতান্ত্রিক দলগুলি তাকে বিরোধিতা করেছিল, মধ্যপন্থীরা এবং নেপোলিয়ন বোনাপার্টের যে দল রয়েছে তার অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের পরবর্তী যে দল তাকে কি করেছিল না, সাপোর্ট করেনি। তো তার হয়তো বিদেশ নীতি বা হয়তো তার আভ্যন্তরীণ দুর্বলতা কারণে এই সমস্ত বিরোধিতা করেছিল এই রাজনৈতিক দল। ক্লিয়ার? এর ফলে কি হয়েছিল না, ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। তাহলে ক্লিয়ার হলো? প্রথম আমরা কি জানলাম না, প্রথম আমরা জানলাম যে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতার ফলে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। কারণ লুই ফিলিপ তার যখন শাসন কার্য পরিচালনা করেছিল তাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি করেনি, সাপোর্ট করেনি। এর ফলে ফ্রান্সের জনগণ ক্ষুব্ধ হয়েছিল, কারণ ফ্রান্সের জনগণের পক্ষে তেমন কিছু সে করে উঠতে পারেনি। হলো? ক্লিয়ার? এবারে আমরা আসবো 2 নম্বর, কি বুর্জুয়া শ্রেণীর প্রাধান্য। অর্থাৎ লুই ফিলিপ সিংহাসনে বসেছিল এবং তিনি সাধারণ মানুষের পক্ষে একদম ছিল না। আমরা আগেও জেনে এসেছি, সব প্রথম থেকে একদম সে কি বলবো, প্রাক বিপ্লব যুগ থেকে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দ আগে, ফরাসি বিপ্লব আগে থেকে প্রত্যেকটা সময় দেখেছি কিনা
কি করেছে না হচ্ছে বুর্জোয়া রাজতন্ত্র তিনি পরিচালিত করে, অর্থাৎ বুর্জোয়াসির প্রাধান্য তিনি হচ্ছে কি করেছিল, বিস্তার করেছিল। অর্থাৎ তিনি হচ্ছে সাধারণ মানুষকে একেবারেই দেখেনি। সাধারণ মানুষকে সে হচ্ছে অন্য চোখে দেখতো, ভাবছিল এগুলো এইসব মানুষকে দেখে লাভ নেই। অর্থাৎ হচ্ছে শাসন কার্যের সুবিধার জন্য সাধারণ মানুষের আস্থা অর্জন করে তেমন কিছু লাভ হবে না হয়তো ভেবে তিনি কি করেছিল হচ্ছে বুর্জিয়া শ্রেণীকে হচ্ছে প্রাধান্য দিয়েছিল। এবং লুই ফিলিপের সরকার বুর্জিয়া রাজতন্ত্র নামে পরিচিত হয়েছিল। বুর্জিয়া উচ্চবিত্ত ভূস্বামী বণিক শিল্পপতিদের স্বার্থ রক্ষিত হয়েছিল। তাই ঐতিহাসিক তকভিল কি বলেছে, ঐতিহাসিক তকভিল বলেছেন যে তার মানসিকতা ছিল হচ্ছে বুর্জিয়া মানসিকতা, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি, তার মানসিকতা, তার চিন্তাধারা বিভিন্ন ছিল কিনা হচ্ছে বুর্জিয়া মানসিকতা। অর্থাৎ সাধারণ মানুষের পক্ষে বা ফ্রান্সের জনগণের পক্ষে তার কোনো দৃষ্টিভঙ্গি বা আচরণ ছিল না যে ফ্রান্সের জনগণের কিছু ভালো হোক বা ফ্রান্সের জনগণ হচ্ছে বিভিন্নভাবে এগিয়ে যাক, এইসব দিক তিনি একেবারে হচ্ছে দেখতো না। পরের পয়েন্ট, অর্থাৎ এর ফলে কি হয়েছিল না, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। এছাড়া আমরা আরেকটা কথা এখানে বলতে পারি যে হচ্ছে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পিছনে আরেকটি দিক রয়েছে কি না হচ্ছে একদিকে সাধারণ মানুষ আরেকদিকে সরকার। অর্থাৎ এই যে গোষ্ঠী চক্র সৃষ্টি হয়েছিল, অর্থাৎ লুই ফিলিপ এই সময় যে বুর্জোয়া শ্রেণীকে প্রাধান্য দিয়েছিল, অর্থাৎ বুর্জোয়া শ্রেণীকে প্রাধান্য দেওয়ার ফলে কি হয়েছিল না একদিকে ভূস্বামী বুর্জোয়া অর্থাৎ উচ্চপদস্থ মানুষ না, আরেকদিকে সাধারণ মানুষ, অর্থাৎ এই দুপক্ষের মধ্যে একটা গোষ্ঠী চক্র অর্থাৎ দুটো দলের একটা গোষ্ঠী চক্র তৈরি হয়েছিল। ঠিক আছে, তাই ডেভিড থমসন কি বলেছে একটু দেখে তাকাবে। ডেভিড থমসন বলেছে যে জুলাই বিপ্লবের ফলাফলের মধ্যে দিয়ে ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি রচিত হয়েছিল। তাই জুলাই বিপ্লবের ফলাফলের মধ্য দিয়ে ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি রচিত হয়েছিল। তাহলে ক্লিয়ার হলো। তাহলে লুই ফিলিপ কি করছে না বুর্জিয়া শ্রেণীকে প্রাধান্য দিচ্ছে, সাধারণ মানুষকে একেবারে প্রাধান্য দিচ্ছে না। একদিকে বুর্জিয়া শ্রেণী ভূস্বামী এদেরকে তিনি প্রাধান্য দিয়েছিল, সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেনি, এই সময় একটা গোষ্ঠী চক্র তৈরি হয়েছিল। তাই তকভিল বলেছিল যে তার মানসিকতা কি না হচ্ছে বুর্জিয়া মানসিকতা, অর্থাৎ তার শাসনকালে তিনি হচ্ছে যেহেতু বুর্জিয়া শ্রেণীকে প্রাধান্য দিয়েছিল, অর্থাৎ তাদের উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করতো যে তোমরাই সর্বেসর্বা, তোমরাই আসল, তোমরা হচ্ছে সর্বেসর্বা। ঠিক আছে, সাধারণ মানুষের পক্ষে না। তাই এই সময় ঐতিহাসিক ডেভিড থমসনও বলেছে কিনা হচ্ছে জুলাই বিপ্লবের ফলাফলের মধ্য দিয়ে ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি রচিত হয়েছিল। ক্লিয়ার হলো। এবার আমরা আসবো, যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলো বা কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, ওকে। 3 নম্বর পয়েন্ট কি না শ্রমিক অসন্তোষ। একদম সহজ, তোমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবে। তা আমি তোমাদের বলছি, দেখো শ্রমিক অসন্তোষ কি না লুই ব্যাংক সেন্ট সাইমন এগিয়ে আসে মানে কি, অর্থাৎ এই যে শ্রমিক আন্দোলনে শ্রমিকদেরকে কি করেছিল না হচ্ছে সেই সময় শ্রমিকরা হচ্ছে অবহেলিত হয়েছিল। তাই শ্রমিকদের পক্ষ হয়ে হচ্ছে লুই ব্যাংক সেন্ট সাইমন হচ্ছে শ্রমিকদের পক্ষ হয়ে এগিয়ে এসেছিল এবং বুর্জিয়া শ্রেণীর পতনে শ্রমিকদের দুর্গতি মোচন সম্ভব। অর্থাৎ লুই ব্যাংক কি বলেছিল, লুই ব্যাংক বলেছিল যে বুর্জিয়া শ্রেণীর পতনে হচ্ছে শ্রমিকদের দুর্গতি মোচন সম্ভব। আরেকবার দেখো, লুই ব্যাংক বলেছিল যে বুর্জিয়া শ্রেণীর পতনে শ্রমিকদের দুর্গতি মোচন সম্ভব। অর্থাৎ লুই ব্যাংক বলেছিল যে হচ্ছে বুর্জিয়া যে শ্রেণী অর্থাৎ ফ্রান্সে যে রয়েছে তারা যে প্রাধান্য বিস্তার করে, অর্থাৎ লুই ফিলিপ তাদেরকে প্রাধান্য বিস্তার করেছে। তো এই যে বুর্জিয়া শ্রেণীর খুব আধিপত্য বিস্তার, তাহলে এদের পতন যদি ঘটে অর্থাৎ এদের যদি পতন হয় তখনই কি হবে না, তখন হচ্ছে শ্রমিক শ্রেণীর দুর্গতি মোচন হবে, অর্থাৎ তাদের দুর্গতি কমে যাবে। অর্থাৎ লুই ব্যাংক উল্লেখ করে বলেছেন। আর ম্যারিয়ট কি বলেছেন না, ম্যারিয়ট বলেছেন যে হচ্ছে শ্রমিক অসন্তোষ জুলাই রাজতন্ত্রের পতনের অন্যতম কারণ। অর্থাৎ শ্রমিক যে অসন্তোষ হয়েছিল, অর্থাৎ শ্রমিকদের মধ্যে এই যে অসন্তোষ, এটি ছিল জুলাই রাজতন্ত্রের পতনের আরেকটি উল্লেখযোগ্য কারণ হিসাবে পরিচিত। ক্লিয়ার। তারপরে আসবো আমরা পরের পয়েন্ট। এরপরে আমরা আসবো হচ্ছে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকটে কি বলা যায় যে 1844 থেকে 46 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির কারণে এ সময় কি হয়েছিল না হচ্ছে বিভিন্ন শস্য ফসল উৎপাদনে ব্যাহত হয়েছিল, কারণ বৃষ্টি হয়নি, একদম হয়নি, অর্থাৎ না হওয়ার ফলে কি হয়েছিল চাষবাস ব্যাহত হয়েছিল। তাছাড়া ব্যবসা বাণিজ্য শিল্পে মন্দা দেখা দিয়েছিল।
তাই এই সময় ফ্রান্সের জনগণ বিভিন্নভাবে রুটির দাম, অন্য কোনো খাবারের দাম এই সময় ফ্রান্সের জনগণের কাছে একটা বোঝার স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এইসব খাবার ফ্রান্স তখন অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যেহেতু বৃষ্টি হয়নি ফ্রান্সে, তাই কি হয়েছে না বিভিন্নভাবে জিনিসপত্রের দাম ব্যাহত হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্রান্সের জনগণ এই সময় লুই ফিলিপের কাছে আবেদন করল। লুই ফিলিপ এই তেমন কিছু উন্নতি বিধান করতে পারেনি বা দাম তেমন কিছু কমাতে পারেনি। তাই এই ফ্রান্সের জনগণ লুই ফিলিপের সরকারকে একদম উচ্ছেদ করতে চেয়েছিল। তাই এই সময় কি হয়েছিল না লা ভেন্ডি লিও প্যারিসে সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল। এই সময় লা ভেন্ডি লিও আর কোথায় না প্যারিসে সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল। ক্লিয়ার হলো? তাহলে কি হলো ক্লিয়ার? আরেকবার বলছি তোমাদেরকে যে অর্থনৈতিক সংকটে কি হলো না 1844-46 খ্রিস্টাব্দে অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টির ফলে কি হলো না চাষবাস হলো না, কারণ অনাবৃষ্টি মানে খরার ফলে চাষবাস হলো না। তাছাড়া এই সময় ব্যবসা বাণিজ্য মন্দা, শিল্পে মন্দা, বেকার সমস্যা বৃদ্ধি পেল বহুগুণে। বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো, এই বৃদ্ধি পাওয়ার ফলে সাধারণ মানুষ যেহেতু চাষবাস হচ্ছে না, তাই মানুষ রুটি অনেক দামে কিনতে লাগলো, অর্থাৎ রুটির দাম বৃদ্ধি পেল। মানুষ সে সময় রুটি খাবে, শ্রমিকরা রুটি খাবে, সেই রুটি যে খাবার আহার অনেক দাম দিয়ে তাদের কিনতে হলো। তো এই সময় ফ্রান্সের জনগণ বা শ্রমিকরা বিভিন্নভাবে লুই ফিলিপের কাছে আবেদন করেছিল যাতে জিনিসপত্রের দাম ব্যাহত হয়। তখন তারা দেখলো যে লুই ফিলিপ এসব আর কিছুই কর্ণপাত করলো না বা তেমন কিছু করলো না, ঠিক আছে, সমস্যার সমাধান করলো না। তখন ফ্রান্সের জনগণ এই সরকারকে একেবারে উচ্ছেদ করতে চেয়েছিল। তাই এটি হলো আরেকটি বিদ্রোহের, অর্থাৎ 1848 খ্রিস্টাব্দের বিদ্রোহের অন্যতম কারণ। তাই এই সময় লা ভেন্ডি লিও প্যারিসের সাধারণ মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল। ক্লিয়ার হলো? এবারে আমরা আসবো যে লুই ফিলিপের স্বৈরাচারিতা। লুই ফিলিপের স্বৈরাচারিতা নতুন করে কিছু বলার নেই, সেই জুলাই বিপ্লব থেকে বলে আসছি। অর্থাৎ লুই ফিলিপ প্রথম দিকে একটু উদারনীতি ধারণ করলেও, ঠিক আছে, তার পরবর্তী সময় কি হয়েছিল না, তার পরবর্তী সময় লুই ফিলিপ স্বৈরাচারিতা ধারণ করেছিল। যেমন অষ্টাদশ লুই প্রথম অবস্থায় কিছুটা উদারনীতি গ্রহণ করেছিল, তারপরে স্বৈরাচারী হয়েছিল, তেমনি লুই ফিলিপও প্রথম দিকে হয়তো কিছুটা উদারনীতি গ্রহণ করেছিল, কারণ ফ্রান্সের জনগণ তাকে দশম চার্লসকে সরিয়ে তাকে সিংহাসনে বসিয়েছে। যাক, তাই সে একটা মোটামুটি ফ্রান্সের জনগণের পক্ষে কিছু একটা করবে এরকম একটা ভাব। কিন্তু সে কি করলো, সে পরবর্তীকালে কিছুই করলো না। তার অভ্যন্তরীণ নীতি বা পররাষ্ট্র বা বিদেশ নীতি ক্ষেত্রে সে সবসময় ব্যর্থতা পর্যবসিত হল এবং তিনি স্বৈরাচারিতা গ্রহণ করলেন। এর ফলে ফ্রান্সের জনগণ ক্রুদ্ধ হলো এবং বিপ্লব ঘটাতে বা 1848 খ্রিস্টাব্দে বিপ্লব ঘটাতে প্রয়াসী হলো। তারপরে আমরা আসবো কি যে দুর্বল বিদেশ নীতি। দুর্বল বিদেশ নীতি কি না, বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং শান্তি বজায় রাখা। বৈদেশিক ক্ষেত্রে যুদ্ধ এড়িয়ে চলা এবং শান্তি বজায় রাখা, অর্থাৎ কি না, লুই ফিলিপ ভাবতো যে বৈদেশিক ক্ষেত্রে যদি আমি যুদ্ধকে এড়িয়ে চলি এবং যদি শান্তি বজায় রাখি, তাহলে ইউরোপীয় শক্তিগুলি আমাকে একেবারে আর উচ্ছেদ করতে পারবে না, তাহলে আমি সবার কাছে ভালো হব। ঠিক আছে, তাহলে সবার কাছে তাহলে ভালো হবো। লুই ফিলিপ ভাবছে যে আমি শান্তিভাবে থাকবো, সে দেশ যা বলবে শুনবো, এ দেশ যা বলবে শুনবো, তাহলে কি, তাহলে সেই দেশের বিভিন্ন দেশের যে সম্রাটগণ বসে আছে, অস্ট্রিয়ার প্রিন্স মেটারনিক চাল খেলছে কূটকৌশল, তার কাছে ভালো হবো, এর কাছে ভালো হবো। তাহলে এর ফলে কি হয়েছিল ফ্রান্সের জনগণ তো একেবারেই মানতে নারাজ। এর ফলে যে তাই ওই দেশে কি বলেছে, হার্নস বলেছেন যে কিছু মধ্যবর্তী শ্রেণী ছাড়া কেউ তাকে সম্মান করেনি। অর্থাৎ ফ্রান্সের জনগণ ভেবেছিল যে তুমি যদি এইভাবে শান্ত হয়ে বসে থাকো, অর্থাৎ লুই ফিলিপ যদি এইভাবে শান্ত হয়ে বসে থাকে, তাহলে প্রজাদের বা ফ্রান্সের উন্নতি বিধান কি করে সম্ভব হবে? বৈদেশিক শক্তি বা বিভিন্ন দেশ যে কোনো কারণে আক্রমণ করবে ফ্রান্সকে তছনছ করে দেবে, তাহলে ফ্রান্সের জনগণের সার্বিক মঙ্গল কামনা কোনোভাবেই সাধিত হবে না। তাই এই সময় ফ্রান্সের জনগণ ভেবেছিল যে এই সরকারের পতন একেবারে নিশ্চিত করা উচিত। ঠিক আছে, তাই ঐতিহাসিক কি বলেছেন না, হার্নস বলেছেন যে কিছু মধ্যবিত্ত ছাড়া কেউ তাকে সম্মান করে, অর্থাৎ যারা একটু কি বলবো যে বুর্জোয়া, ভূস্বামী, এইসব মানুষকে তিনি কি দিয়েছিল, একটু প্রায়োরিটি দিয়েছিল যে তোমাদের একটু ইম্পর্টেন্স আছে, তোমাদের একটু গুরুত্ব আছে, তোমরা ফ্রান্সের একটা সর্বা, ঠিক আছে, তারাই কি করেছিল, তারাই তাকে একটু গুরুত্ব দিয়েছে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? এবারে আমরা আসবো কিনা প্রত্যক্ষ কারণ বা বিদ্রোহের সূত্রপাত। প্রত্যক্ষ কারণ বা ডাইরেক্ট কারণ, অর্থাৎ প্রত্যক্ষ কারণ। তাহলে এটার ফলে কি হয়েছিল না একদম ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল, যেমন সংগঠিত হয়েছিল।
যাই হোক, এবারে আমরা আসবো কি যে পত্তকরণে কি আছে না, কি রয়েছে পত্তকরণ কি হচ্ছে 1848 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি, 1848 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সংক্রান্ত সমস্ত কিছু আদায়ের জন্য ফ্রান্সের জনগণ প্যারিসে উপস্থিত হয়েছিল। তো এই সময় প্রধানমন্ত্রী এই ভোটাধিকার সংকুচিত সমস্ত কিছুকে মানতে নারাজ, একদম মানেনি বা তাদের সবাই যোগদান করেনি। তাই কি হলো, তাই উত্তেজিত জনতা গিজোর বাসভবন আক্রমণ করলো, কারণ ফ্রান্সের জন্য আক্রমণ করলো। গিজোর যে দেহরক্ষী ছিল, যে বডিগার্ড, তার গুলিতে কি হলো, তার গুলিতে হচ্ছে 23 জন নিহত হলো এবং 30 জন আহত হলো। এ দেখো তোমরা, 23 জন নিহত হলো এবং 30 জন আহত হলো। এই ঘটনা ফ্রান্সের হচ্ছে প্যারিসে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হলো। সাধারণ মানুষ ভাবলো যে লুই ফিলিপের সরকার আর একেবারে প্রয়োজন নেই, লুই ফিলিপের সরকার আর দরকার নেই, ঠিক আছে। তাই কি হয়েছিল, তাই হচ্ছে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটেছিল কবে না 1848 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। এভাবে এগুলো হচ্ছে পরপর 1848 খ্রিস্টাব্দের পরপর হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, ঠিক আছে। এভাবে বিদ্রোহের হচ্ছে সূত্রপাত হয়েছে। এবারে আমরা আসবো যে হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য। তাহলে আমরা প্রথমে জানলাম কি, যে জানলাম হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি জানলাম। প্রথম কারণ সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা, দ্বিতীয় কারণ বুর্জোয়া শ্রেণীর প্রাধান্য, তৃতীয় কারণ শ্রমিক অসন্তোষ, চতুর্থ কারণ অর্থনৈতিক সংকট, পঞ্চম কারণ বা 5 নম্বর কারণ লুইফিলিপের স্বৈরাচারিতা, 6 নম্বর কারণ দুর্বল বিদেশ নীতি, আর 7 নম্বর কারণ কি না হচ্ছে প্রত্যক্ষ কারণ বা বিদ্রোহের সূত্রপাত, ঠিক আছে। তাহলে হচ্ছে জুলাই রাজতন্ত্র অবসান ঘটলো। এই সময় হচ্ছে লুই ফিলিপকে আর সিংহাসনে বসানো যাবে না, ফ্রান্সের জনগণ ভাবলো যে হচ্ছে কি হলো 1848 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এই সময় তাহলে এবারে আমরা আসবো হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য। গুরুত্বগুলো কি কি না, জুলাই রাজতন্ত্রের পতন ও প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয়, অর্থাৎ রাজতন্ত্রে লুই ফিলিপ বিশ্বাসী। তাহলে কি হলো, লুই ফিলিপ সরকার উচ্ছেদ করা হলো, দিয়ে কি হলো না প্রজাতন্ত্র হচ্ছে প্রতিষ্ঠিত হলো, রাজতন্ত্রের পতন অনিবার্য হলো। 2 নম্বর কি না, ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে, যেমন ফ্রান্সের বাইরে কোথায় না হচ্ছে অস্ট্রিয়া, হচ্ছে হাঙ্গেরি, বোহেমিয়া, পোল্যান্ড, এই যে দেশগুলো, বিভিন্ন দেশে কি হলো না হচ্ছে বিপ্লব সক্রিয় হয়ে উঠলো, অর্থাৎ মানুষজন হচ্ছে এই ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হলো এবং সেখানে তারা হচ্ছে বিপ্লব সক্রিয় গড়ে তুললো, বিপ্লব ঘটাতে প্রয়াসী উঠলো, ঠিক আছে। 3 নম্বর কি না, গণতন্ত্র ও জাতীয়তাবাদীর চেতনা শক্তিশালী হলো। গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি, গণতন্ত্র এবং জাতীয়তাবাদী চেতনা হচ্ছে শক্তিশালী হলো, অর্থাৎ মানুষজন হচ্ছে যে রাজতন্ত্রে আবদ্ধ ছিল, রক্ষণশীলতা আবদ্ধ ছিল, সেটা হচ্ছে মানুষ কাটিয়ে তুললো এবং গণতন্ত্র এবং জাতীয়তাবাদীর চেতনা শক্তিশালী হলো। ঐতিহাসিক লিপসন কি বলেছেন, লিপসন বলেন এই বিপ্লবে অভিজাত তন্ত্রের পতন হয়, অর্থাৎ অভিজাত তন্ত্র যে ফ্রান্সের একটা উল্লেখযোগ্য সর্বসর্বা পরিণত ছিল, তাদের হচ্ছে কি হলো, তাদের হচ্ছে পতন হচ্ছে অনিবার্য হলো, ঠিক আছে। 5 নম্বর মেটার্নিক তন্ত্র বা পুরাতন রক্ষণশীলতার পতন হয়, অর্থাৎ মেটার্নিক তন্ত্র অর্থাৎ মেটার্নিকের যুগ, এবং তাকে আমরা মেটার্নিক তন্ত্র বলে থাকি, বা পুরাতন রক্ষণশীলতা, অর্থাৎ মেটার্নিক হচ্ছে রক্ষণশীলতা একদম কি ছিল, গোড়ামি ছিল রক্ষণশীলতায়। তা অর্থাৎ সে চাইতো সবসময় যে হচ্ছে প্রাক বিপ্লব, অর্থাৎ প্রাক বিপ্লবে যেমন ফ্রান্সের সমাজ কাঠামো ছিল সেরকম যেন বিন্যস্ত থাকে সেই রকম, অর্থাৎ প্রজারা কি ভালো মতো দেখভাল করতে পারবে, এইমাত্র যাজক অভিজাতরা সবকিছু দেখভাল করতে পারবে, অর্থাৎ ফ্রান্সের সর্বসর্ব হবে যাজক অভিজাতরা, তারাই দেশ শাসন করবে, তারাই সর্বসর্ব। এই যে দিকগুলো অর্থাৎ রক্ষণশীলতার যে এই দিকগুলো কি হলো না, রক্ষণশীল দিকগুলো একেবারে হচ্ছে বিলীন হলো। 6 নম্বর কিনা ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে হাঙ্গেরি, বোহেমিয়া, চেক প্রজাতন্ত্র স্লাভ গোষ্ঠীর স্বাধীনতা ঘোষণা করলো, অর্থাৎ ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল। এই ফেব্রুয়ারি বিপ্লব হচ্ছে উৎসাহিত হয়েছিল কারা, হাঙ্গেরি, বোহেমিয়া, চেক প্রজাতন্ত্র স্লাভ গোষ্ঠী, ক্লিয়ার হল। এগুলো হচ্ছে ফেব্রুয়ারি গুরুত্ব। পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, পরীক্ষায় কোশ্চেন আসবে যে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, জিজ্ঞাসা চিহ্ন।
এর গুরুত্বগুলি কি কি, অর্থাৎ 5 যুক্ত 3, হয়তো তোমাদের এই কারণটাকে 5, গুরুত্বটাকে 3 করে 8 করে দিতে পারে। ক্লিয়ার হলো? এইবারে আমরা আসবো যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব এফেক্ট কি হয়েছে। এবার দেখি এই যে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ছিল, এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবকে হচ্ছে আমরা কি বলবো, যে ফ্রান্সের ক্ষেত্রেও প্রভাব পড়েছিল, দেশের ক্ষেত্রে, নিজের দেশের ক্ষেত্রে, এবং ফ্রান্স ছড়িয়ে অন্যান্য দেশের ক্ষেত্রে প্রভাব পড়েছিল, ইউরোপে বিভিন্ন দেশে। যদি আমরা আসি ফ্রান্সের ক্ষেত্রে কি দেখবো না, ফ্রান্সের ক্ষেত্রে দেখবো প্রভাবটা এই সময় লামার্টিন প্রজাতান্ত্রিক সরকার এর রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিল। কারণ কি, এই সময় হচ্ছে রাজতান্ত্রিক কি হলো, বিনষ্ট হলো এবং শেষ করা হলো, এবং প্রজাতান্ত্রিক আবার শুরু যেহেতু হলো, তাই সে প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি কে হয়েছিল না, হচ্ছে লামার্টিন প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হচ্ছে নিযুক্ত হয়েছিল। কে না, লামার্টিন প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হচ্ছে নিযুক্ত হয়েছিল। এবার আমরা আসবো কিনা, এই যে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন 10 জন বিশিষ্ট কার্যনির্বাহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। এর ফলে ভোটাধিকার, শিক্ষা বিস্তার, দাসপ্রথা ইত্যাদি লোপ পেয়েছিল। অর্থাৎ লামার্টিন প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হলো, 10 জন বিশিষ্ট কার্যনির্বাহ সমিতি প্রতিষ্ঠিত হলো, এবং ভোটাধিকার, শিক্ষা বিস্তার, দাসপ্রথা ইত্যাদি লোপ হলো, বেকারত্ব সমস্যা কাটলো, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে হলো কোথায় না, ফ্রান্সের ক্ষেত্রে। আবার যদি আসি কিনা, বেকার কর্মসংস্থানের জন্য কাজের অধিকার স্বীকৃত হয়, অর্থাৎ কি রাইট অফ ওয়ার্ক স্বীকৃত হয়, জাতীয় কর্মশালা স্থাপিত হয়। এছাড়া নেপোলিয়ান বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ান, তৃতীয় নেপোলিয়ান ফরাসিদের সম্রাট হিসাবে ঘোষিত হয়। এছাড়াও 750টি নতুন আবার সংবিধান গৃহীত হয়, ইত্যাদি ইত্যাদি। এসব ফ্রান্সের ক্ষেত্রে এসব প্রভাব পড়েছিল। এবার যদি আমরা আসি যে ফ্রান্স ছাড়িয়ে ইউরোপের ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল, অর্থাৎ ইউরোপে যে বিভিন্ন দেশগুলোতে প্রভাব পড়েছিল, অস্ট্রিয়া, তাহলে অস্ট্রিয়া হচ্ছে কে ছিল, মেটার্নিক। অস্ট্রিয়ার কি ছিল, মেটার্নিক, অর্থাৎ সে সময় অস্ট্রিয়া হচ্ছে মেটার্নিক যুগের অবসান হলো। মেটার্নিক যুগের অবস্থান হয়, সেই সময় রক্ষণশীলতার আদর্শ উদ্বুদ্ধ ছিল, সেটা অবসান হলো, এবং প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। তারপরে যদি আমরা আসি কোথায় না, আসবো যদি আমরা হাঙ্গেরি কি আছে না, লুই কোৎসু, সে কি করেছিল না, সে হচ্ছে হাঙ্গেরিতে এই ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে হাঙ্গেরিতে বিপ্লব সম্পাদন করেছিল। ক্লিয়ার? এছাড়া হচ্ছে রোমে হচ্ছে প্রতিষ্ঠা করেছিল কে না, হচ্ছে ম্যাক্সেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্সের বাইরে ইউরোপে বিভিন্ন দেশে, বোহেমিয়া, পোল্যান্ড, ইতালি, এসব দেশে কি হয়েছিল, পরপর ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে হচ্ছে এক উল্লেখযোগ্য দিক সাধিত হয়েছে। ক্লিয়ার হলো? টোটাল তোমাদের এটা ফেব্রুয়ারি বিপ্লব হলো তো। তাহলে প্রথমে আমরা পেলাম কি, কারণ, গুরুত্ব, প্রভাব। পরীক্ষা এইভাবে কোশ্চেন আসতে পারে। তোমাদের প্রভাব পরীক্ষা এসে থাকে, দেখেছি প্রায় 4 নম্বরে দেয়। পরীক্ষা কেমন দেয়, কোনো সময় দেয় যে ফ্রান্সের ক্ষেত্রে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবগুলি লেখো, আবার দেয় হয়তো ইউরোপের ক্ষেত্রে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবগুলি লেখো। এইভাবে তোমাদের কোশ্চেনগুলো থাকে পরীক্ষা। 4, 4, 8 দিতে পারে আলাদা করে, সম্ভবত দেয় না, যে কোনো একটা পার্ট দিতে পারে। বা শুধু প্রভাব পড়লে তাহলে তোমার ফ্রান্সেও লিখতে হবে, ইউরোপেও লিখতে হবে। আর কারণ থাকে, কারণ, গুরুত্ব, এইভাবে কোশ্চেন করা থাকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ভিডিওটি তোমাদের কেমন হলো অবশ্যই তোমার কমেন্টে জানাও। আর একটা কথা, তোমরা কোন স্কুলে পড়ো, ঠিক আছে, তোমাদের নাম কি, তোমাদের কত রোল নাম্বার, অবশ্যই তোমরা যদি কমেন্টের জন্য খুব ভালো হয়, তাহলে আমরা একটু কি বলা যায়, একটু অনুপ্রাণিত হই আর কি। ঠিক আছে, আজকে এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থাকো।